হাই ফ্রেন্ডস, লিভিয়ার ডু ম্যাথমেটিক্স চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা সেট তত্ত্বের আলোচনা শুরু করব। তো এই সেট তত্ত্ব ক্লাস 9-এর বইয়ের একদম শেষের দিকে তোমাদের অল্প একটুখানি ছিল, আর এখন ক্লাস 11-এ তোমাদের বইয়ের প্রথম চ্যাপ্টারই আছে সেট তত্ত্ব। তো ক্লাস 9-এর বইতে কেন শেষের দিকে ছিল আর ক্লাস 11-এর বইতে কেন প্রথমে আছে, প্রথমে এই ব্যাপারটা তোমাদের একটু স্পষ্ট করে দিই। তো প্রথম কথা বলে নেওয়া ভালো বন্ধুরা, এই ভিডিওতে আমি সেট তত্ত্বের গোড়ার কথা আলোচনা করব। একদম খুব সাধারণ যে কথাগুলো সেট তত্ত্ব বোঝার জন্য কাজে লাগে। তো এই ভিডিওটা নবম শ্রেণী এবং একাদশ শ্রেণী উভয় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। তোমরা সবাই দেখতে পারবে এবং এমনভাবেই সহজ করে আমি বলবো, সবাই সমানভাবে বুঝতে পারবে, কারোর অসুবিধা হবে না। কিন্তু যেহেতু সেট এই আলোচনাটা ক্লাস নবম শ্রেণীতে ঐচ্ছিক, মানে তাদের সিলেবাসের একদম অন্তর্ভুক্ত নয়, না পড়লেও তাদের চলে, সেই জন্য এই ভিডিওটা আমি এরপর যা কিছু বলবো একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে উদ্দেশ্য করে ভিডিওটা আমি বলবো। কিন্তু এই ভিডিওর কথাগুলো নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সমানভাবে প্রযোজ্য বা গুরুত্বপূর্ণ, তারা চাইলে দেখতে পারে। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমেই যেটা বলবো, একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বইয়ের শুরুতেই কেন সেট চ্যাপ্টারটা আছে। তো বন্ধুরা, এটা বইয়ের শুরুতে আছে মানে তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে গণিতের, তোমাদের যে গণিতের নতুন একটা যাত্রা, নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে, তার গোড়ার কথা হচ্ছে সেট। এরপর থেকে গণিতের আমরা যে বিষয়গুলো পড়বো, তোমরা এতদিন যা কিছু পড়েছো, বীজগণিত তোমরা পড়েছো, জ্যামিতি পড়েছো ইত্যাদি, এগুলোতে সেভাবে তোমরা কিছু সেট বুঝতে পারোনি। বীজগণিত, পাটিগণিত যা কিছু করেছো তোমরা হয়তো কিছু সূত্রর ভিত্তিতে অঙ্কগুলো শুধু করে গেছো, কিন্তু এখন থেকে যেভাবে আমরা বীজগণিত, পাটিগণিত ইত্যাদি করব, সেগুলোর আলোচনার ক্ষেত্রে সেট তত্ত্ব খুবভাবে প্রয়োজন হবে। গণিতের যে কোনো বিষয় আজকের পর থেকে, সেটা বীজগণিত হোক, ত্রিকোণমিতি হোক, ঠিক আছে, স্থানাঙ্ক জ্যামিতি হোক, সব কিছুর ক্ষেত্রেই, ভেক্টর হোক, সব কিছুর ক্ষেত্রেই তোমাদের ভেক্টর বীজগণিত আসবে তোমাদের। তো সব কিছুর ক্ষেত্রেই কিন্তু তার ব্যাখ্যা কিভাবে আসছে, তার উৎপত্তি, তার কারণ জানতে গেলে আমাদেরকে সেট তত্ত্বের সাহায্য নিতেই হবে। সেটটাই হচ্ছে গণিতের মূল ভিত্তি। সেট ছাড়া আমাদের পক্ষে গণিতকে যুক্তিপূর্ণভাবে ব্যাখ্যা করা সম্ভব হবে না। ঠিক আছে, দুটো বিষয় তোমাদের এখানে মাথায় আসা উচিত। যে তোমরা ক্লাস 9-এতে পড়েছিলে যে স্থানাঙ্ক জ্যামিতি তোমাদের ছিল, সেখানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, একটা বিন্দুর অবস্থানকে এক্স, ওয়াই এই আকারে লিখেছো তোমরা। ঠিক আছে, এই বিন্দুর অবস্থানটা কেন এক্স, ওয়াই আকারেই লিখতে, এই প্রশ্নের উত্তর কি তোমরা খুঁজেছো আজ পর্যন্ত? হয়তো খোঁজনি, আর যারা খোঁজার চেষ্টা করেছো জানি না তারা খুঁজে পেয়েছো কিনা, কিন্তু এর উত্তর আমরা এখন জানতে পারবো। এই প্রথম চ্যাপ্টারে, ক্লাস 11-এর সেট বিষয়ক এই চ্যাপ্টারে আমরা যখনই একটু আগিয়ে যাব, তখনই দেখতে পাবো এক্স, ওয়াই আকারেই কেন আমরা একটা দ্বিমাত্রিক তলের, অর্থাৎ এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দিয়ে যে খাতার দ্বিমাত্রিক তল, সেই তলে কোনো বিন্দুকে বোঝাতে গেলে আমরা কেন এক্স, ওয়াই আকারে লিখি সেই বিন্দুর স্থানাঙ্ককে। ঠিক আছে, তোমরা স্থানাঙ্ক জ্যামিতি হলো, এবার তোমরা ত্রিকোণমিতি পড়েছো। তোমরা ত্রিকোণমিতিতে সাইন থিটা, ট্যান থিটা, কস থিটা ইত্যাদি নিয়ে একটু একটু করে কাজ করেছো তোমাদের দশম শ্রেণীতে তোমরা যেটুকু পড়েছো। এরপরে তোমরা যদি ক্লাস 11-এর বইটা একটু উল্টে দেখো, দেখবে সেট তত্ত্বের আলোচনা শেষ হওয়ার পর ত্রিকোণমিতি শুরু হয়েছে। এখন মনে প্রশ্ন হওয়াটা স্বাভাবিক, ত্রিকোণমিতি তো তোমরা ক্লাস 9-এ পড়েছো, তাহলে কেন ত্রিকোণমিতিটা তোমাদের বইয়ের শুরুতে নেই? ওটা তো তোমাদের জানা আছে, এটা তোমাদের মনে হতেই পারে, তাহলে কেন ক্লাস 11-এর বইতে সেট তত্ত্বের পরে ত্রিকোণমিতি দিয়েছে? তোমরা যদি একটু ভালো করে প্রশ্ন করো, তোমরা দেখবে একটু শুরু করছো ক্লাস 11-এর বইতে প্রথম চ্যাপ্টারেই দেখবে তোমরা অল সাইন ট্যান কস ফর্মুলা দিয়ে শুরু করবে ত্রিকোণমিতির। তারপরে তোমরা দেখবে সাইন 1160 ডিগ্রি, সাইন 940 ডিগ্রি, এইসবে তোমরা মান বার করবে, এরকম বড় বড় কোণের। কিন্তু তোমরা একবার নিজেদেরকে প্রশ্ন করে দেখো তো, তোমরা শুরু করেছিলে ক্লাস 10-এতে যখন, কি পড়েছিলে তোমরা? যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এখন লম্ব, অতিভুজ এগুলো কার থাকে? সমকোণী ত্রিভুজের থাকে। সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রির বেশি কখনোই হতে পারবে না। তাহলে তোমরা সাইন 1140 ডিগ্রির মান বার করবে কি করে? সাইন 360 ডিগ্রির মান বার করবে কি করে? তোমরা যখন ক্লাস 11-এর বইতে ত্রিকোণমিতি শুরু করছো, তোমরা দেখবে অল সাইন ট্যান কস ফর্মুলা লাগিয়ে খুব সহজেই মানগুলো বার করে দিচ্ছ। কিন্তু এই সহজ সূক্ষ্ম প্রশ্নটা কি একবারও নিজেকে জিজ্ঞাসা করেছো যে আমরা তো ত্রিকোণমিতির যাত্রা শুরু করেছিলাম সমকোণী ত্রিভুজ দিয়ে, আর সমকোণী ত্রিভুজের একটা কোনো কোণের মান তো 90 ডিগ্রির বেশি হতে পারবে না। তাহলে তুমি সাইন 1140 ডিগ্রি, সাইন 360 ডিগ্রির মান বের করছো কি করে? এই প্রশ্নের উত্তর কি খোঁজার চেষ্টা করেছো? এই প্রশ্নের উত্তর খুঁজে পাবে না, তোমরা দিতে পারবে না যতক্ষণ না তোমরা সেট তত্ত্বের আলোচনা ভালো করে পড়ছো এবং অপেক্ষকের ধারণা বুঝতে পারছো। এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়।
সেই জন্যই বন্ধুরা গোড়ার দিকের কথাগুলো ভালো করে বুঝতে হবে, সেট তত্ত্ব সহজে ভালো করে বুঝতে হবে। আর সেট তত্ত্ব কেউ না পড়েই যদি ত্রিকোণমিতি এগুলো আগে থেকে করতে যাও, সূত্র মুখস্থ করে হয়তো কিছু অঙ্ক করতে পারবে, কিন্তু অঙ্কের কোনো ধারণা তোমাদের বোঝা হবে না, যার ফলস্বরূপ যেটা হবে একটা সময়ের পর থেকে অঙ্কটা দুর্বোধ্য কঠিন মনে হতে শুরু করবে। সেই কারণেই যদি অঙ্ক বুঝতে চাও, আমার এই ভিডিও সিরিজ আমি ধীরে ধীরে যেগুলো দেব, যদি গণিতকে সত্যি একদম ভিতর থেকে বুঝতে চাও, আমি যতটুকু বুঝি, আমিও সব জানি না, আমার জ্ঞান খুবই সীমিত, তো আমি যতটুকু জানি, যতটুকু আমি শিখতে পেরেছি, বা তোমাদের প্রশ্ন যা তোমরা এই ভিডিও কমেন্টে যা করবে প্রশ্ন বা কেউ কিছু আমাকে যদি আমার ভুল থেকে সংশোধন করো, তার মাধ্যমে আমি যতটুকু শিখতে পারবো তার ভিত্তিতেই আমি তোমাদের যেটুকু জানি বলার চেষ্টা করব। আর আমি খুব সহজ ভাষায় গল্প করে এবং ছবি এঁকে যাতে সবাই বুঝতে পারে সেই রকম করেই বলার চেষ্টা করব। খুব মন দিয়ে যারা শুনবে তাদের কোনো রকম অসুবিধা হবে না। তো চলো আর দেরি না করে আমরা এবার সেট কি সেটা বোঝার চেষ্টা করি। তো সেট পড়তে গিয়েই সবার প্রথমে আমাদের মনে যে প্রশ্নটা আসবে সেটা হলো সেট কথার অর্থ কী। সেট হলো একটি ইংরেজি শব্দ, SET। সেট কথার অর্থ কী? এখন আমরা যারা অর্থ জানি না, সবার প্রথমে আমরা কি করব? গুগলে সার্চ করব। তো চলো দেখি গুগল কি বলছে। তো দেখো আমরা আমাদের গুগল খুলে নিয়েছি। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করব। আমরা কি লিখব? যে সেট, SET MEANING, সেট মিনিং ইন ইংলিশ। খুব সহজ করে লিখলাম, আমি কিন্তু এক্সাক্ট ইংরেজি সেন্টেন্স লিখিনি, বোঝার মতো লিখেছি। তাহলে সেট কথার অর্থ কী ইংরেজিতে সেটা সার্চ করছি আমি। সার্চ হয়ে গেছে। তো দেখো এবার আমি এখানে উঠে যাই। এই দেখো ডিকশনারি দিয়েছে, দেখতে পেয়েছো তোমরা? আচ্ছা, তোমাদেরকে দেখানোর জন্য আমি ভালো করে তোমাদের দেখাই। তো দেখো, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ডিকশনারি, আর এখানে ইংলিশ। সেট কথার মানে দেওয়া আছে, এক লেখা আছে দেখো নিচে। এক মানে এটা প্রথম অর্থ। সেট কথার তো অনেক অর্থ হতে পারে, অনেক রকম ইংলিশ ডিকশনারিতে অর্থ থাকতে পারে, ইংলিশ ডিকশনারিতে। তো এটা প্রথম অর্থ। প্রথম অর্থে কী বলেছে? এক নম্বর অর্থে এই দেখো, এক নম্বর অর্থের মধ্যে 1 2 করে দিয়েছে, অর্থাৎ এক নম্বর অর্থটাকে অনেকভাবে ওরা ব্যাখ্যা করেছে, বিভিন্ন পার্সপেক্টিভ থেকে, বিভিন্ন দিক থেকে। বলেছে পুট, লে অর স্ট্যান্ড ইন স্পেসিফাইড প্লেস অর পজিশন, অর্থাৎ কোনো কিছুকে তার নির্দিষ্ট স্থানে রাখা, তার নির্দিষ্ট স্থানে রাখা। বলছে পুট অর ব্রিং ইন টু স্পেসিফাইড স্টেট, কোনো কিছুকে তার নির্দিষ্ট অবস্থায় নিয়ে আসা। মানেটা কি? যদি এই দুটোকে আমরা একটু সহজ করে বুঝতে চাই, দেখো আমরা খুব একদম গ্রাম্য ভাষায় যদি বলতে চাই, অনেকেই শুনেছো যে কারুর যখন হাত ভেঙে যায় বা পা ভেঙে যায়, বা এরকম যখন দুর্ঘটনা ঘটে হাড় ভেঙে যাওয়ার, তখন দেখবে আমরা কি বলি? যে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে হাতটা সেট করাতে হবে, বা ডাক্তারের ভাঙা হাড় সেট করে দিয়েছে, এটা বলি না? অর্থাৎ আগের অবস্থায়, ভেঙে যাবার পূর্বে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ডাক্তার ওটাকে করে ব্যান্ডেজ করে দিয়েছেন। তাহলে এই যে আগের অবস্থা নিয়ে আসা বা তার নির্দিষ্ট অবস্থানে নিয়ে আসা, এটাকে বলা হচ্ছে সেট। এইটা হচ্ছে সেটের প্রথম অর্থ, 1 নম্বর অর্থে এটাকে ব্যবহার করা হয়েছে সেট শব্দের। তো ইংলিশ ডিকশনারিতে সেট শব্দের একটা অর্থ হলো কোনো কিছুকে তার পূর্বের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসা। ঠিক আছে, এবার আমরা নিচের দিকে নেমে যাব। নেমে দেখো এখানে বলেছে ট্রান্সলেশনস অ্যান্ড মোর ডেফিনেশন। তাহলে সেট তত্ত্বের আরও নিশ্চয়ই এক্সট্রা মানে আছে, সেগুলো জানার চেষ্টা করব। তাহলে এটাই আমি ক্লিক করলাম। ক্লিক করতেই দেখো আরও খুলে গেল অনেক। ঠিক আছে, তো এখানে দেখো এটা হচ্ছে আমাদের 1 নম্বর ডেফিনেশন ছিল। তো এবার আমরা নিচের দিকে যাব। 1 নম্বর ডেফিনেশনের আন্ডারে এইগুলো সব আছে, এখনও চলছে দেখো, এই যে ফুটকি দিয়ে। ঠিক আছে, তো এইগুলো 1 নম্বর স্পেসিফিক ডেফিনেশনের বিভিন্ন রকমভাবে দেওয়া আছে। এবার দেখো সেটের নিচে আবার 2 লেখা আছে, তার মানে এটা 2 নম্বর ডেফিনেশন। 2 নম্বর ডেফিনেশন এটা। এখন 2 নম্বর ডেফিনেশনটা কী বলেছে চলো একটু পড়ে নেওয়া যাক। দেখো 2 নম্বর ডেফিনেশনটাই বলেছে যে এ গ্রুপ অর কালেকশন অফ থিং দ্যাট বিলংস টুগেদার অর রিজেম্বলস ওয়ান অ্যানাদার অর ইউজুয়ালি ফাউন্ড টুগেদার। তারপরে তার ওই ডেফিনেশন আন্ডারে আরেকটা অন্যভাবে বলেছে এ কালেকশন অফ ইমপ্লিমেন্টস, কন্টেনার্স অর আদার অবজেক্টস কাস্টমারিলি ইউজ টুগেদার। ঠিক আছে, তো সহজ করে বলতে গেলে এ গ্রুপ অফ কালেকশন অফ থিংস। ঠিক আছে, দেখো বলেছে এ গ্রুপ অফ কালেকশন অফ থিংস দ্যাট বিলং টুগেদার। ঠিক আছে, তার মানে এখানে বলতে চাইছে যে এ গ্রুপ অর কালেকশন অফ থিংস, অর্থাৎ একগুচ্ছ বস্তুর সমাহার। ঠিক আছে, তাহলে সেট শব্দের দুটো অর্থ পেলাম, একটা হচ্ছে কোনো কিছুকে তার পূর্বের অবস্থায় নিয়ে আসা,
আর একটা হচ্ছে একগুচ্ছ বস্তুর সমাহার। তো আমাদের গণিতের ক্ষেত্রে আমরা সেট বলতে এই একগুচ্ছ বস্তুর সমাহার এই বিষয়টাকেই বুঝবো। এখন এই বস্তুগুলি কীরকম? এই বস্তুগুলি হচ্ছে সব গাণিতিক বস্তু। এখন এই গাণিতিক বস্তু বা ম্যাথমেটিক্যাল অবজেক্ট এই কথাটা তোমাদের কাছে এখন একটু দুর্বোধ্য মনে হচ্ছে। তো চলো আমরা সবার প্রথমেই বুঝে নেব এই গাণিতিক বস্তু বলতে কি বুঝি আমরা। তাহলে গাণিতিক বস্তু কি, আর সেটের আলোচনায় গাণিতিক বস্তুর সমাহারই বা কী, এইগুলো বোঝার আগে আমরা দু একটা ছোট ছোট উদাহরণ আলোচনা করব। ধরো তোমাকে বলা হলো 1 থেকে 5 পর্যন্ত পূর্ণ সংখ্যা গুলি লেখো। তুমি কি লিখবে? 1 থেকে 5 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলো তোমায় যদি লিখতে বলে তুমি কি লিখবে? না, সহজেই তুমি উত্তরে লিখবে 1, 2, 3, 4, 5, এগুলোই হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই তো? এর মাঝে কিন্তু 1.1, 1.2 ওগুলো পূর্ণ সংখ্যা নয়। এখন এটাকেই যদি তোমাকে বলে এইভাবে যে 1 থেকে, এখানে লিখে দিচ্ছি, 1 থেকে 5 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলির সেট লেখোর পরিবর্তে যদি বলে কি সেট কি, পূর্ণ সংখ্যাগুলির সেট কি, তখন তোমার উত্তরটা একই। পূর্ণ সংখ্যাগুলো তো এইগুলো 1 থেকে 5-এর মধ্যে, তাহলে অঙ্কটার এতখানার মধ্যে কোনো পরিবর্তন নেই। 1 থেকে 5 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি কী কী? 1, 2, 3, 4, 5। এবার তাদের সেটটা জানতে চেয়েছে, তাহলে সেটটা কীভাবে লিখব? সেট বোঝানোর জন্য উভয় দিকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বোঝানো হয়। তাহলে 1 থেকে 5 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলির সেট কি? 1, 2, 3, 4, 5, তাকে এই সেকেন্ড ব্র্যাকেট চিহ্নের মধ্যে রেখে দিলাম। এটাই হলো 1 থেকে 5 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলির সেট। আচ্ছা, এবার আমি দেখো এখানে এই 1, 2, 3, 4, 5 এগুলো কি? এগুলোকে তো আমি এক একটা বস্তু ভাবতে পারি, এগুলো তো এক একটা চিহ্ন। 1, 2, 3, 4, 5 কি এগুলো চিহ্ন ছাড়া কি অন্য কিছু? আচ্ছা, তোমাকে যদি এই প্রশ্ন করি, 1কে তুমি কেন 1 এইভাবে লেখো, 2টাকে কেন এইভাবে 2 লেখো? তুমি তো এরকম লিখতে পারতে, একটা এরকম কিছু বুঝিয়ে এটাকে আমি 1 বলতে পারতাম, একটা এরকম কিছু লিখে তাকে 2 বলতে পারতাম, তাই না? আমি একটা আঙুলের ছবি দেখিয়ে এরকমভাবে আমি 1 বলতে পারতাম, বা একটা বলের ছবি এঁকে আমি 1 বলতে পারতাম, 2টো বলের ছবি এঁকে 2 বোঝাতে পারতাম, 3টে বলের ছবি এঁকে 3 বোঝাতে পারতাম। 1কে কেন এইভাবে লিখি, 2কেই বা কেন এইভাবেই লিখি? এইগুলো আসলে এক একটা সিম্বল বা চিহ্ন। আমি একটি বস্তু বোঝানোর জন্য এই 1 সিম্বল বা চিহ্নটা দিয়ে লিখি, 2টি বস্তু বোঝানোর জন্য এই 2 সিম্বল বা চিহ্নটা ব্যবহার করি, 3টি বস্তু বোঝানোর জন্য এই 3 চিহ্নটা ব্যবহার করি। তাহলে এখানে 1, 2, 3, 4, 5 এগুলো এক একটা চিহ্ন, অর্থাৎ এক একটা বস্তু মাত্র। এগুলোর পিছনে কিছু একটা অর্থ বা কিছু বোঝাচ্ছে। তাহলে গণিতে তাকে প্রকাশ করার জন্য এই চিহ্নগুলো আমরা ব্যবহার করি। সেই জন্যই এইগুলোকে আমরা বলবো গাণিতিক বস্তু। বোঝা গেল? দেখো, যদি ইতিহাসে যাও তাহলে কিন্তু প্রথম দিন থেকেই 1, 2, 3, 4 এভাবে লেখা হতো না। তাহলে তোমরা ইতিহাসে যে পড়েছো তখন তো গণনা মানুষ করতো, তখন 1, 2, 3, 4, 5-এর পরিবর্তে অন্য কিছু করতো, তাই না? অন্য কিছু ব্যবহার করতো। তোমরা যদি ইতিহাস পড়ে থাকো দেখবে শূন্য আবিষ্কার হওয়ার আগে অন্যান্য পদ্ধতি ছিল, ঠিক আছে? তো এইগুলো এক একটা আসলে চিহ্ন বা সিম্বল আমরা দিয়ে প্রকাশ করি। তাহলে এইগুলোকেই আমরা বলবো গাণিতিক বস্তু। তাহলে এখানে কটা গাণিতিক বস্তু আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা গাণিতিক বস্তু আছে, ঠিক আছে? এখন আমি যদি বলি আমি যে 2015 সালের পর থেকে ভারতীয় টেস্ট ক্রিকেট টিমের পূর্ণ সময়ের ক্যাপ্টেনদের সেট, এই সেটটা তুমি কীভাবে লিখবে? না, 2015 সাল বা তার পর থেকে আজ পর্যন্ত ভারতের যে জাতীয় ক্রিকেট দল, সেই দলের পূর্ণ সময়ের মানে পার্মানেন্ট ক্যাপ্টেন কারা কারা ছিলেন? বিরাট কোহলি ছিলেন, আর বর্তমানে আছেন রোহিত শর্মা, এই দুজনই আছেন। তাছাড়া যখন এনারা চোট বা অন্য কোনো কারণে বিশ্রাম নিয়েছেন, বিরাট কোহলি অবসর নিয়েছেন, আর এখন রোহিত শর্মা 2015 পর থেকে। তাহলে এই সেটটা বোঝানোর জন্য উভয় দিকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো।
তাহলে এই যে দুটি নাম বিরাট কোহলি আর রোহিত শর্মা, এই নামগুলোর কি আলাদা? এখানে এই গণিতের ক্ষেত্রে এই নামগুলো আসলে এক একটা গাণিতিক বস্তু। বিরাট কোহলি একটা গাণিতিক বস্তু, রোহিত শর্মা একটা গাণিতিক বস্তু। এই দুটো বস্তু ব্যবহার করে আমরা এই সেটটা তৈরি করেছি। তাহলে এই দুটো বস্তুর যে কালেকশন, এখানে দুটো নাম তো দুটো কালেকশন, বস্তুর সমাহার। এখানে তোমার 5টা চিহ্নের সমাহার ছিল এই সেটটা, এখানে এই দুটো নামের সমাহার, তাহলে এই দুটো বস্তুর সমাহার। তাহলে এইটাকেই বলছি আমি গাণিতিক বস্তুর সমাহারকেই আমি সেট বলছি। এখন দেখো, যে কোনো গাণিতিক বস্তুর সমাহারই কি সেট হবে? তা কিন্তু নয়। তাহলে সেট কি সেটা আমাদেরকে ভালোভাবে ব্যাখ্যা করতে হবে। এবার তাহলে আমরা সেট কি তার ধারণা তৈরি করতে পেরেছি। এবার তাহলে সেটের ধারণাটাকে আমরা একটু ভালোভাবে লেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব ভাষা দিয়ে। সেট কি? তো দেখো, আমি নবম শ্রেণীর বই থেকে তোমাদেরকে সেটের ধারণা বলে যে অংশটা সেটা পড়ে শোনাচ্ছি, ভালো করে শুনবে। এর মধ্যেই কিন্তু সব কথা নিহিত আছে। বলেছে পৃথক বস্তুসমূহের, তাহলে বস্তুসমূহগুলো কীরকম? গাণিতিক বস্তুসমূহ, একটু আগেই তোমাদের বললাম। আর কি? পৃথক মানে আলাদা আলাদা গাণিতিক বস্তু। সেটের মধ্যে দুটি গাণিতিক বস্তু কখনোই একই হতে পারবে না, অর্থাৎ 1,1 এইটা একটা সেট নয়, কারণ একই বস্তু দুবার আছে। ঠিক আছে, 1 2 3 2 এইটি একটি সেট হতে পারে না, কারণ এখানে দুবার আছে। একই বস্তু একবারই থাকতে পারবে, অর্থাৎ সেটের মধ্যে প্রত্যেকটি বস্তুকে পৃথক হতে হবে, আলাদা আলাদা হতে হবে। তাহলে বোঝা গেল প্রত্যেকটা শব্দের অর্থ বুঝতে পারছো গণিতের ক্ষেত্রে। দেখো, এইটাই বুঝতে হবে, প্রত্যেকটা কথার মানে বুঝতে হবে। পৃথক বস্তুসমূহের সুসংজ্ঞাত, এই সুসংজ্ঞাত কথার মানে তোমরা এখন জানো না। সুসংজ্ঞাত, সু মানে সুন্দর বা ভালোভাবে, সংজ্ঞাত মানে যাকে সংজ্ঞায়িত করা যাবে বা ব্যাখ্যা করা যাবে। তাহলে এই সুসংজ্ঞাত কথাটার তাৎপর্য কী সেটা আমি একটু পরে আসছি, এখন আগে এটা পড়ে শেষ করি। বলছে পৃথক বস্তুসমূহের সুসংজ্ঞাত সমাহার বোঝাতে সেট শব্দটি ব্যবহৃত হয়। তাহলে সেট কি না? পৃথক বস্তুসমূহের সুসংজ্ঞাত সমাহার। ঠিক আছে, এখন তারপরেই দেখো বলেছে কোনো বস্তুসমূহের সমাহার বা সমষ্টিকে সেট বলা হবে। তাহলে এই কথাটা কি ঘুরিয়ে বলছে দেখো, তাহলে তোমার কাছে কতগুলো বস্তু বা বস্তুসমূহের সমাহার আছে, তাকে সেট বলা হবে যদি সমাহারটি সুসংজ্ঞাত হয় আর সমাহারের অন্তর্গত যে কোনো দুটি বস্তু পরস্পর ভিন্ন হয়। তাহলে এই শর্ত। তাহলে আমি যে তোমাদেরকে একটা সেট দিই, তাহলে প্রথমে ধরো আমি দিলাম এটা 1 2 3 4 5, তারপরে দিয়ে দিলাম 3। এখন এটা কি সেট বলতে পারবো? বলতে পারবো না, কারণ এই যে বস্তুসমূহের সমাহার, এই বস্তুসমূহের সমাহার এই 3 বস্তুটা দুবার এসেছে, অর্থাৎ পৃথক বস্তুসমূহের সমাহার হয়নি। এখানে একই বস্তু রিপিট হয়েছে। সেটের ক্ষেত্রে সেটের মধ্যে থাকা প্রত্যেকটি বস্তুকে আলাদা হতে হবে, কিন্তু এখানে 3 এই বস্তুটি দুবার চলে এসেছে, তাহলে এটি সেট নয়। 1 2 3 4 5 3 এই যে কালেকশন বা বস্তুসমূহের সমাহার, এই কালেকশনটা, এই পুরোটাকে একটাকে বলবো কালেকশন, এই কালেকশনটা কিন্তু সেট নয়। কেন? এখানে একই বস্তু দুবার চলে এসেছে। এবার সুসংজ্ঞাত কথাটা আমরা মানে বোঝার চেষ্টা করি, চলো উদাহরণ দিয়েই বুঝে নেব। তো সুসংজ্ঞাত কথার মানে বোঝার আগে তোমাদেরকে একটা ছোট্ট হোম টাস্ক তোমাদের জন্য, যারা ভিডিওটা শুনছো, যে এই যে সেটটা তোমাদেরকে আমি দিলাম ক্যাপিটাল এ কমা স্মল এ, এটি কি সেট? না, সেট নয়। এটা তোমাদের বলতে হবে এটি কি সেট কি সেট নয়। ক্যাপিটাল এ স্মল এ এই যে দুটি বস্তুর সমাহার আমি দিলাম, এটা কি সেট নাকি সেট নয়? কারণ সহ ব্যাখ্যা করো, কারণটাও বলতে হবে। যারা ভিডিওটা মন দিয়ে শুনেছো তারা বলতে পারবে, যারা ভালো করে শোনোনি বা বুঝতে পারোনি বলতে পারবে না। না বলতে পারলে অসুবিধা নেই, কমেন্টে আমাকে জানিও, কমেন্টে আমি উত্তর দিয়ে দেব। ঠিক আছে, চলো এবার আমরা সুসংজ্ঞাত কথাটার মানে বোঝার চেষ্টা করব। সুসংজ্ঞাত, তো সুসংজ্ঞাত কথাটার অর্থ বোঝার জন্য আমি একটা উদাহরণ তৈরি করব। ধরে নাও তোমরা নবম শ্রেণীর ছাত্রছাত্রী, নবম শ্রেণীর, তোমাদের বিদ্যালয়ের নবম শ্রেণী, এবং ধরে নাও এই নবম শ্রেণীতে 5 জন ছাত্রছাত্রী আছে। 5 জন ছাত্রছাত্রী আছে তোমাদের ক্লাসের নবম শ্রেণীতে। যারা একাদশ শ্রেণীতে পড়ছো তারা নবম শ্রেণীর পরিবর্তে ভাবো একাদশ শ্রেণী, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি অথবা দিয়ে একাদশ বা নবম শ্রেণী। এটা ঠিক আছে, এটা একাদশ বা নবম শ্রেণীর ক্লাস। যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রী তারা নবম শ্রেণী, যারা একাদশ শ্রেণী তারা একাদশ শ্রেণীর জন্য। তাহলে এখানে আমি নাম লিখছি বাঁ দিকে, আর ডান দিকে তারা ক্লাস টেস্ট থেকে কত নম্বর পেয়েছে সেটা লিখছি।
ঠিক আছে, তাহলে প্রথম আমি নাম লিখছি, ধরো কল্যাণ। কল্যাণ ধরো ক্লাস টেস্টে 100-র মধ্যে পেয়েছে 70 গণিতে, ঠিক আছে, গণিতে নম্বর 100-র মধ্যে, ঠিক আছে। আচ্ছা, রাম কত পেয়েছে? রাম ধরে নাও পেয়েছে 88, ঠিক আছে। আচ্ছা, এবার ধরো অঞ্জলি। অঞ্জলি কত পেয়েছে? ধরে নাও অঞ্জলি পেয়েছে 91, ঠিক আছে। এবার ধরে নাও অরুণ। অরুণ ধরো পেয়েছে 53, ঠিক আছে। আর ধরে নাও কাকলি। কাকলি পেয়েছে 83। তাহলে এই হচ্ছে 5 জন ছাত্রছাত্রী, কল্যাণ, রাম, অঞ্জলি, অরুণ আর কাকলি। কল্যাণ পেয়েছে 70 গণিতে 100-র মধ্যে, রাম পেয়েছে 88, অঞ্জলি পেয়েছে 91, অরুণ পেয়েছে 53 আর কাকলি পেয়েছে 83। বোঝা গেল? এবার এটার উপর ভিত্তি করে আমি তোমাদেরকে একটা প্রশ্ন দেব। তাহলে এইটা হচ্ছে ভাবো তোমার নবম শ্রেণী বা একাদশ শ্রেণী, যে যেই ক্লাসে পড়ছো। বোঝা গেল? এবার আমি যদি প্রশ্ন করি, তাহলে এইটা হচ্ছে আমার ক্লাসের ছাত্রছাত্রীরা আর এইটা হচ্ছে তাদের প্রাপ্ত নম্বর। আমি যদি তোমাকে প্রশ্ন করি যে নবম বা একাদশ, যে যেই ক্লাসে পড়ো সেই ক্লাস ভাবো, শ্রেণীর 80 এর ঊর্ধ্বে, ঠিক আছে, বা 80 এর ঊর্ধ্বে নাম্বার পাওয়া ছাত্রছাত্রীদের সেট। নাম্বার পাওয়া মানে সোজা কথায় যারা A+ পেয়েছে, সহজ কথায় বলতে গেলে, তাই তো। 80-র উপরে পাওয়া মানে আমি ধরে নিচ্ছি সেটা A+ ক্যাটাগরি। তাহলে A+ ক্যাটাগরি ছাত্রছাত্রীদের সেট বা 80-র ঊর্ধ্বে নাম্বার পাওয়া ছাত্রীদের সেট কি, এটা যদি জানতে চাই, তাহলে এই সেটটা কি হবে না, 80-র উপরে কারা পেয়েছে দেখব। কল্যাণ কত পেয়েছে? 70, তাহলে কল্যাণ থাকবে না এই সেটে। রাম পেয়েছে 88, তাহলে রাম থাকবে, রামের নাম লিখলাম। তারপরে 91, এটা 80-র থেকে বড়, তাই তো, তাহলে 80-র ঊর্ধ্বে নাম্বার পেয়েছে অঞ্জলি, 91 পেয়েছে, তাহলে অঞ্জলির নাম থাকবে। আর অরুণ 53 পেয়েছে, এটা 80-র থেকে কম, তাহলে অরুণের নাম থাকবে না। আর 83 80-র থেকে বড়, তাহলে কাকলির নাম থাকবে, ঠিক আছে। তাহলে এই হলো 80-র ঊর্ধ্বে নাম্বার পাওয়া ছাত্রছাত্রীদের সেট, ঠিক আছে। দেখো এখানে রাম, অঞ্জলি, কাকলি প্রত্যেকটি আলাদা আলাদা নাম, এবং এখানে যেমনভাবে বলেছিল সেই অনুযায়ী আমাদের সেটটা তৈরি করতে কোনো অসুবিধে কোথাও আটকায়নি। কিন্তু এই প্রশ্নটাকে আমি যদি ঘুরিয়ে দিই, আমি যদি বলে দিই নবম বা একাদশ শ্রেণীর বুদ্ধিমান অথবা বুদ্ধিমতী, ঠিক আছে, বা আমি বুদ্ধিদীপ্ত বললাম, কারণ তাহলে বুদ্ধিদীপ্ত ছাত্রছাত্রীদের সেট, ঠিক আছে। এখন তুমি আমাকে বলো, এখানে আমি এই সেটটা তুমি তৈরি করতে পারবে কি পারবে না। আমি যদি বলি নবম বা একাদশ শ্রেণীর বুদ্ধিদীপ্ত ছাত্রছাত্রীদের সেট, যে যে ক্লাসে পড়ো, নবম শ্রেণীর ছাত্রছাত্রী যারা, তোমরা যদি ভাবো যে নবম শ্রেণীর এই যে 5 জন ছাত্র, এদের মধ্যে বুদ্ধিদীপ্ত বা বুদ্ধিমান কারা, কি করে বলবে তুমি? বুদ্ধিমান, আমি বুদ্ধিদীপ্ত এই কারণেই বলেছি, বুদ্ধিদীপ্ত মানে আমি দুটোই বোঝাচ্ছি, সে বুদ্ধিমানও হতে পারে বুদ্ধিমতীও হতে পারে, মানে ছাত্রছাত্রী আমি উভয়কেই বোঝাচ্ছি, ঠিক আছে। এখন এই বুদ্ধিদীপ্ত ছাত্রছাত্রীর সেটটা আমি যদি শুধু বুদ্ধিমান বলতাম, তাহলে তোমরা ছেলেদের নামগুলো নিয়ে বলে দিতে, তাহলেও সমস্যা হতো। কিভাবে, কাকে বুদ্ধিমান বা বুদ্ধিমতী বলবে, কত নাম্বার পেলে কাকে বুদ্ধিমান বা বুদ্ধিমতী বলবে, সেটা কি বলে দেওয়া আছে এখানে? বলে দেওয়া নেই তো। বুদ্ধিমান কথার সংজ্ঞা এখানে তো আমাদের জানা নেই, বা বুদ্ধিদীপ্ত কথাটার সংজ্ঞা আমাদের জানা নেই। কতটা নাম্বার পেলে তবে আমরা তাকে বুদ্ধিদীপ্ত বা বুদ্ধিমান বা বুদ্ধিমতী বলবো, সেটা আমরা জানি না। কারোর কাছে 80-র ঊর্ধ্বে নাম্বার পাওয়াটা কেউ মনে করতে পারে খুব ভালো বুদ্ধি হলে 80-র উপরে পাই বা সে বুদ্ধিমান বা বুদ্ধিমতী, আবার কেউ মনে করে না 90-এর উপরে নাম্বার না পেলে বুদ্ধিমান বা বুদ্ধিমতী বলা যাবে না। তো এই বুদ্ধিমান বা বুদ্ধিমতী বা বুদ্ধিদীপ্ত কতটা নাম্বার পেলে তবে তাকে আমরা বুদ্ধিমান বা বুদ্ধিদীপ্ত বলবো, সেটা এখানে আমরা ঠিক করতে পারছি না, বুঝতে পেরেছো? সেই কারণে এই সেটটা আমরা তৈরি করতে পারবো না। তাহলে এই সেটটা হয়ে যাবে আমাদের সুসংজ্ঞাত নয়,
তাহলে এই সেটটাকে আমরা সুসংজ্ঞাত বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ এই বুদ্ধিদীপ্ত এটাকে আমরা সুসংজ্ঞায়িত করতে পারছি না। ঠিক আছে? আচ্ছা, এবার আমি আর একটু মজার উদাহরণ দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই উদাহরণটা তোমাদের একদম মন ছুঁয়ে যাবে, দেখো। ঠিক আছে, এটাকে মজার ছলেই নেবে এবং অবশ্যই বুঝতে সুবিধা হবে এই উদাহরণটা দেখলে। এটাকে অন্যভাবে কেউ যেন ভেবো না। ধরো তুমি নবম বা একাদশ, ধরো একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সেট, ধরো তোমরা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী ধরে নাও। ঠিক আছে, এবং ধরে নাও তোমাদের একাদশ শ্রেণীতে মোট 20 জন ছাত্রছাত্রী আছে, ছাত্রছাত্রী মিলিয়ে। ঠিক আছে, এর মধ্যে ধরে নাও যে 10 জন ছাত্র আর 10 জন ছাত্রী। ঠিক আছে, এবার আমি 2 জন ছাত্র নিলাম এই 10 জন ছাত্রের মধ্যে থেকে। ঠিক আছে, একজনের নাম ধরো আকাশ আর একজনের নাম ধরো পবন। ঠিক আছে, এবার এই দুজনকে বললাম যে তোমরা ক্লাসের সুন্দরী মেয়েদের একটা সেট বানাও। এবার বলো, এই সেটটা কি তৈরি করা সম্ভব? সুন্দরী কাকে বলবে? সুন্দরী কথার সংজ্ঞা তো আমরা এখানে সংজ্ঞায়িত করিনি। লম্বা চুল হলে তাকে সুন্দরী বলবো, নাকি খুব ভালো ড্রেস পরে এলে তাকে সুন্দরী বলবো? কিসের ভিত্তিতে আমরা সুন্দরী এই মাপকাঠিটা নির্বাচন করব? বুঝতে পেরেছ? ফলস্বরূপ কী হবে দেখবে। আবার এটাও হতে পারে, দেখো, আকাশের যাকে সুন্দর বা সুন্দরী মনে হয়, পবনের কিন্তু তাকে সুন্দরী মনে নাও হতে পারে। ফলে আকাশ যে সেটটা তৈরি করবে, আকাশ তার যাদেরকে সুন্দরী মনে হয় তাদের নাম লিখবে এখানে, আর পবন তার যাদেরকে সুন্দরী মনে হয় তার চোখে তাদের নাম লিখবে। ফলে দুটো সেট কিন্তু আলাদা হয়ে যাবে। তাহলে আমার প্রশ্ন ছিল যে একাদশ শ্রেণীর সুন্দরী ছাত্রীদের সেট বানাও, কিন্তু দুজনে দুটো আলাদা আলাদা সেট বানিয়ে ফেলছে, কারণ তাদের কাছে সুন্দরীর মানেটা আলাদা। আকাশের যাকে সুন্দরী মনে হয়, পবনের তাকে সুন্দরী নাও মনে হতে পারে, পবনের অন্য কাউকে ভালো লাগতে পারে। তো এই সুন্দরী কতটা সুন্দরী এর মাপকাঠি কিন্তু আমরা নির্বাচন করতে পারছি না। অর্থাৎ সুন্দরী কথাটাকে আমরা সংজ্ঞায়িত করতে পারছি না, সুসংজ্ঞায়িত করতে পারছি না, যার ফলে একই প্রশ্নের দুরকম সেট তৈরি হচ্ছে। সেই কারণে এটা সুসংজ্ঞাত নয়। তাহলে কোনটাকে সুসংজ্ঞাত আর কোনটাকে সুসংজ্ঞাত নয়, আশা করি আমি তোমাদের উদাহরণ দিয়ে বোঝাতে পেরেছি। ঠিক আছে, বোঝা গেল? এই উদাহরণটাই ধরো, যদি 10 জন ছাত্রীর মধ্যে ধরো 3 জন ছাত্রী এরকম নাম হতো, ধরো অঞ্জলি, কাকলি আর রেখা। ঠিক আছে, ধরো আকাশের সুন্দরী মনে হয় অঞ্জলিকে আর রেখাকে, আর পবনের সুন্দরী মনে হয় রেখাকে আর কাকলিকে। তাহলে দেখো, প্রশ্নটা ছিল আমাদের একই, যে সুন্দরী ছাত্রীদের সেট বানাও। তাহলে আকাশের মনে হচ্ছে অঞ্জলি আর রেখা সুন্দরী, আর পবনের মনে হচ্ছে রেখার কাকলি সুন্দরী, কারণ তাদের কাছে সুন্দরী নির্বাচনের মাপকাঠিটা আলাদা। তাহলে এই মাপকাঠিটা আমরা সংজ্ঞায়িত করতে পারছি না, সেই কারণে এই সেটটা সুসংজ্ঞাত নয়। তো বন্ধুরা, এটা কিন্তু একদমই তোমাদের বোঝার সুবিধার জন্য এই উদাহরণ আমি তৈরি করেছি। এখানে যদি কারোর নামের সাথে কোনো মিল তৈরি হয়, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, এবং এটা একদমই ইচ্ছাকৃত নয়। ওকে, এর জন্য দয়া করে আমার নামে যেন কেউ কেস করে দিও না। ওকে, তাহলে বন্ধুরা, এই যে সেটের ধারণা এখানে দেওয়া ছিল, পৃথক বস্তুসমূহের সুসংজ্ঞাত সমাহার বোঝাতে সেট শব্দটি ব্যবহৃত হয়। তাহলে এখানে পৃথক কথার অর্থ কী, বস্তুসমূহের সমাহার কথার অর্থ কী, সুসংজ্ঞাত কথার অর্থ কী, প্রত্যেকটি শব্দের অর্থ আমরা এই ব্যাখ্যা থেকে বুঝে নিয়েছি। আশা করি সেট কি এটা বুঝতে আর কারোর কোনো অসুবিধা নেই। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানিও। এবার বন্ধুরা, আমি একটা বিশেষ সূক্ষ্ম জায়গা নিয়ে তোমাদেরকে বলতে চাই। এই প্রশ্নটা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মনে আমি আশা করছি এতক্ষণ উঠতে শুরু করেছে, যারা বইটা দেখছো। তো বন্ধুরা, একাদশ শ্রেণীর কিছু কিছু বইয়েতে, সব বইতে নয়, সবাই তো একই বই ফলো করো না একাদশ শ্রেণীতে, কিছু কিছু বইয়েতে দেখবে সেটের সংজ্ঞা বলা আছে, ধারণার পরিবর্তে সেটের সংজ্ঞা বলে এই একই কথা প্রায় একই রকমভাবে বলা আছে। ঠিক আছে, তো আমি সেই সব ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলছি, বন্ধুরা এটা জেনে রাখো তোমরা, সেটের কিন্তু কোনো সংজ্ঞা হয় না। ঠিক আছে, তো ওই বইতে কেন দেওয়া আছে সেটের সংজ্ঞা? দেওয়া আছে এই কারণেই, যেহেতু ওটা তোমাদের প্রথম শুরু হচ্ছে, তো সেটের সংজ্ঞা হিসেবে ওইটা বললে ছাত্রছাত্রীদের মনটাকে আকর্ষণ করতে বেশি সুবিধা হয়। এই যেমন দেখো, আমি সংজ্ঞা হয় না বলে তোমাদেরকে ধারণা বোঝাতে যাচ্ছি, সেই কারণে আমাকে এত অনেক কথা বলতে হচ্ছে। সংজ্ঞা বললে এই সব কিছু বাইপাস করে ফেলা যায়, হয়তো বা সেই কারণেই সেটের সংজ্ঞা বলা আছে।
তবে সেটের সংজ্ঞা কিন্তু হয় না, এটাকে সেটের ব্যাখ্যা বা সেটের ধারণা বলেই বলা উচিত। কারণ কি? এর দুটো কারণ আছে। প্রথম কথা, যিনি সেট তত্ত্বের সূচনা করেছেন সেই জার্মান গণিতজ্ঞ জর্জ ক্যান্টর, তিনি নিজেই সেটের কোনো সংজ্ঞা দিয়ে যাননি, এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ, উচ্চতর গণিতের যে কোনো বই যদি তোমরা খোলো, উচ্চতর গণিত মানে তোমাদের থেকে আরও উঁচু ক্লাসের, ধরো তোমরা তো ক্লাস 11 বা 9-এর ছাত্রছাত্রী, আর একটু যদি উঁচু ক্লাস উঠো, বিএসসি বা এমএসসি লেভেলের কোনো যদি বই খোলো, প্রত্যেক বইতেই গণিতের গোড়ার কথায়, যে কোনো বই গণিতের খুলবে, প্রথম চ্যাপ্টারে সেট থাকবেই, সেটের গোড়ার কথা আলোচনা করা থাকবেই, এবং কোনো বইয়েতেই ডেফিনেশন বলে এই কথাগুলো লেখা থাকবে না। এ সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্টস টু বি কনসিভড অ্যাজ এ হোল। এইভাবে কিন্তু এই যেটা আমি তোমাদের এই বাংলাটার উচ্চতর গণিত তো ইংরেজিতে বই হয়, সেই কারণেই এই যে বাংলার সংজ্ঞাটা এটা ইংরেজিতে আমি বলে দিলাম, এইভাবে কিন্তু ডেফিনেশন বলে বলা থাকবে না, ওখানেও কিন্তু ওটা সেটের ব্যাখ্যা হিসাবেই সব জায়গাতেই বলা আছে। কোনো বইতে উচ্চতর গণিতের তুমি দেখাতে পারবে না যে সেটের ডেফিনেশন দেওয়া আছে। তো প্রধানত এই দুটো কারণেই সেটের সংজ্ঞা হয় না। এটা একটু ফিলোজফিক্যাল অর্থাৎ দার্শনিক প্রশ্ন আর কি। তো এইটা সহজভাবে এইভাবে তোমরা বুঝে নিতে পারো বা মনে রাখতে পারো, ঠিক আছে? এ নিয়ে আর বেশি তর্কে জড়ানোর দরকার নেই। খুব পণ্ডিত যারা ব্যক্তি বা যারা গণিতের ইতিহাস নিয়ে অনেক পড়াশোনা করেছেন তারা হয়তো আমার থেকে আরও ভালো বলতে পারবেন। আমি যতটুকু জানি বা যতটুকু আমার মনে হয়েছে আমি তোমাদের বললাম। ওকে, তো আজকের এই শুরুর ভিডিওতে বন্ধুরা এর থেকে বেশি কিছু আর আমি বলবো না। তো শেষ করার আগে তোমাদের যাতে আগ্রহ নষ্ট হয়ে না যায়, আর তোমরা যাতে শুধু ভিডিওটা শুনে শুয়ে না পড়ো, ঠিক আছে, একটু যাতে তোমরা ভাবো এবং উত্তর করার চেষ্টা করো, তোমাদের ব্রেন স্টর্মিংয়ের জন্য, মাথা খাটানোর জন্য আমি কয়েকটা তোমাদেরকে হোম টাস্ক দিচ্ছি। তো তোমরা এইগুলো যদি করতে পারো তাহলে জানবে তোমাদের ভিডিওটা শোনা সম্পূর্ণ হয়েছে এবং তোমাদের আইডিয়া সম্পূর্ণ হয়েছে, ঠিক আছে? তো প্রথম হোম টাস্ক, তো প্রথম প্রশ্ন, ইংরেজি বর্ণমালার প্রথম 5টি অক্ষরের সেট। ঠিক আছে, তো তোমাদেরকে এখানে বলে রাখি যে এই ক্ষেত্রে তোমাদের কাজ হবে, এই প্রশ্নটার ক্ষেত্রে যদি সেটটা তৈরি করতে পারো তাহলে সেটটা কি সেটা বলতে হবে তোমাকে। আর যদি সেট তৈরি করা না যায়, মানে সুসংজ্ঞাত না হয়, বা যদি সেটের মধ্যে একই এলিমেন্ট রিপিট হয়, তাহলে বলতে হবে এই সেটটি সুসংজ্ঞাত নয়। তার কারণ হচ্ছে এটি সেট নয়, তার কারণ দুটো কারণ হতে পারে। হয় এটি তাহলে সেট না হওয়ার কারণ কি, সেট হলে কি হয়, সমাহারটিকে সুসংজ্ঞাত হয় বস্তুসমূহের, আর সমাহারগুলির মধ্যে যে কোনো দুটি বস্তু একই হতে পারবে না, সবাইকে ভিন্ন ভিন্ন হতে হবে। ঠিক আছে, তাহলে ইংরেজি 5টি বর্ণমালার অক্ষরের যে সেট, এটি সেট হবে, এই সেটটা যদি হয় তাহলে সেটটা লিখতে হবে, এবং কেন সেটা সেট, অর্থাৎ এই যে দুটো কারণ, এটি সুসংজ্ঞাত, যদি সুসংগত তুমি সেটটা বানাতে পারবে, আর প্রত্যেকটি আলাদা আলাদা হবে, তাহলে সেটটি লিখে দিলে তোমার হয়ে গেল সেটি। আর যে ক্ষেত্রে সেট তৈরি করা যাবে না, সেক্ষেত্রে বলতে হবে কেন তৈরি করতে পারছো না, সেটি সুসংজ্ঞাত নয়, নাকি সেক্ষেত্রে দুটো বস্তু রিপিট হয়েছে বা অভিন্ন নয় এমন বস্তু আছে। ঠিক আছে, যে কোনো একটা কারণ বলতে হবে তোমাকে, বোঝা গেল? তাহলে এখানে বলে রাখি, তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে ইংরেজি বর্ণমালার প্রথম 5টি অক্ষর কি, বড় হাতের অক্ষরগুলি না ছোটো হাতের? যে কোনো একটি হাতের অক্ষরে তোমরা লিখবে, ঠিক আছে? যে কোনো একটি অক্ষর কেউ বড় হাতে ধরে নিয়ে করতে পারো, কেউ ছোটো হাতে ধরে নিয়ে করতে পারো, ঠিক আছে? আমি দ্বিতীয় প্রশ্ন দিচ্ছি, তোমার ক্লাসের লম্বা ছাত্রছাত্রীদের সেট, এবার এটা তোমরা তৈরি করবে, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর আমি একটা উদাহরণ তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমাদেরকে বলতে হবে এটা সেট কি সেট নয়। ক, খ, গ, ঘ, চ, ছ, গ, এটা কি সেট না সেট নয়? যদি না হয় তার কারণ তোমাদের বলতে হবে, ঠিক আছে? তো এই 3টে প্রশ্নই আমি তোমাদেরকে হোম টাস্ক দেওয়া থাকলো। তোমাদের কাজ হবে এগুলো সেট যদি হয় সেটটা তোমাকে বানিয়ে লিখতে হবে, সেট না হলে কেন নয় সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। এই দিয়ে আমি ভিডিওটা শেষ করছি বন্ধুরা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এই ভিডিও কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে কমেন্টে লিখে জানাও। আর বন্ধুরা, এই যদি আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো, তো এই ভিডিওর
ডেসক্রিপশনে আমি আমার সমস্ত ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমার সঙ্গে যোগাযোগ বা কথা বলতে চাইলে তোমরা সেখানে ঢুকে কমেন্ট করতে পারো, তাহলে আমার সঙ্গে যোগাযোগ স্থাপন হয়ে যাবে। তারপরে তোমরা আমার সঙ্গে পার্সোনালিও যোগাযোগ করতে পারো। আর প্লিজ ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবে না। তোমরা বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দাও। যত বেশি শেয়ার করবে আমি তত উৎসাহ পাবো। যারা চ্যানেল নতুন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই প্রশ্নের উত্তরগুলো অতি অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। ঠিক আছে বন্ধুরা, প্রয়োজন হলে এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো, যদি সেটা তোমাদের প্রয়োজন থাকে তবেই, না হলে নয়। এই বলেই ভিডিওটা শেষ করছি বন্ধুরা। তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম।